আচ্ছা, মাঝখানে রেকর্ডিংটা মিস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, মিগোতে গেলে মিগোতে গেলে আচ্ছা এটা রিপিটেশন হবে, আপনারা যতটুকু মিস গেছে আবার পেয়ে যাবেন, সমস্যা নেই। মিগোতে গেলে আমরা কি করব, এখানে পারচেজ অর্ডার দিব। পারচেজ অর্ডার দেওয়ার পরে এন্টার করলে এই মিগো পারচেজ অর্ডারের ইনফরমেশনগুলো, কোয়ান্টিটিগুলো শুধু আসবে, আর কোনো ইনফরমেশন কিন্তু ইনভেন্টরি অফিসারের কাছে যাবে না। তাহলে এখানে সে একটা ডেলিভারি নোট লেখে। সাধারণত আমরা কি করি, সাধারণত আমরা লোকাল পারচেজের ক্ষেত্রে চালান নাম্বার লিখি। এখানে ডেলিভারি নোটের এখানে একটা চালান নাম্বার লিখি, অর্থাৎ সাপ্লায়ার যে চালানের মাধ্যমে মালটা দেয় এরকম একটা নোট। আর বিল অফ লেডিং, হ্যাঁ, অথবা এলসি নাম্বার, এগুলো হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে আসে। তাহলে আমরা এখানে চালান নাম্বারটা লিখবো। এরপরে দেখেন এখানে একটা আইটেম, এইটা এই 13,000 কোয়ান্টিটি, আপনি এই আইটেমটা ঠিক আছে কিনা, আপনি কি বুঝে পেয়েছেন কিনা। হ্যাঁ, আপনি যদি বুঝে পেয়েছেন তাহলে এখানে টিক মার্ক করবেন। ওকে, তারপরে এন্টার দেন। পরের লাইনে চলে যান, এটা টিক মার্ক, এখানে আমি এটা ওকে পাইছি। এবার নিচে থেকে আমরা করতে পারি যে কোয়ান্টিটি, এই হচ্ছে কোয়ান্টিটি, এই যে আইটেম ওকে, ঠিক আছে। এই যে সেকেন্ড লাইন আইটেম, আইটেম ওকে, এখানে প্রথম লাইন আইটেম, এটা ওকে। এখান থেকে ওকে করা যায়, এখান থেকে ওকে করা যায়। তাহলে এটা ওকে হয়ে গেলে আমরা কি করব, এটাকে একটা চেক দিব, ঠিক আছে। অর্থাৎ আইটেম যখন ওকে হয়ে যায় এটাকে আমরা একটা চেক দিব যে আমার কোথাও কোনো ইরোর থাকলো কিনা। এই আইটেম ওকে, তারপরে যাব হচ্ছে চেক, অর্থাৎ এইটা জিআরএন করার জন্য কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকলো কিনা বা কোনো ইরোর থাকলো কিনা, চেক। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এখানে এই ইরোরটার কথাই চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ইরোর থাকতে পারে, যেহেতু আমরা একটা নতুন মাসে চলে আসছি, মে মাসে। এখানে একটা লিখছে পোস্টিং অনলি পসিবল ইন পিরিয়ডস 24/10 অ্যান্ড 24/9, অর্থাৎ 9 পিরিয়ড এবং 10 পিরিয়ড। 10 পিরিয়ড কোনটা, 9 পিরিয়ড কোনটা। 9 পিরিয়ড ছিল হচ্ছে মার্চ, 10 পিরিয়ড ছিল এপ্রিল। তার মানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা পিরিয়ড ওপেন রাখা যায়। এসএপির স্ট্যান্ডার্ড হচ্ছে কারেন্ট পিরিয়ড এবং তার ইমিডিয়েট পাস্ট পিরিয়ড, অর্থাৎ প্যারালালি আপনি দুইটা পিরিয়ড ওপেন রাখতে পারেন। বাট এফআই ক্ষেত্রে আপনি চাইলে 1 বছর 2 বছরেরও ওপেন রেখে কাজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল মুভমেন্ট করা পসিবল হবে না। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা পিরিয়ড ওপেন থাকে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা পিরিয়ড ওপেন রাখা সম্ভব। ওকে, তাহলে এখন বলতেছে, সিস্টেম বলতেছে আপনার 9 এবং 10 এই পিরিয়ডে আপনি পোস্টিং করতে পারবেন। কিন্তু আমার তো এখন পিরিয়ড চলে মে মাস, মে মাস হচ্ছে 11তম পিরিয়ড। তাহলে 11তম পিরিয়ড ওপেন নাই, দ্যাটস ওয়াই আমি এটা পোস্টিং করতে পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে, 11তম পিরিয়ডটা ওপেন করে নিতে হবে। এটা একটা কন্ট্রোলিং। এটা আপনাদের কিভাবে করে, পিরিয়ড ম্যাটেরিয়ালের পিরিয়ড শিফট করে কিভাবে বা পিরিয়ড ওপেন করে কিভাবে, সেটা এটা ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে ওপেন পিরিয়ড। এটার ট্রানজ্যাকশন হচ্ছে MMPV। এই ট্রানজ্যাকশন কোডের মাধ্যমে আমরা পিরিয়ড ওপেন করতে পারি। তাহলে MMPV তে যাব, এখানে আমি আরো একটা উইন্ডো ওপেন করি। MMPV 1100 দিই, 1700। আচ্ছা, এখন এই কোম্পানির রেঞ্জ দিয়ে দিলাম, তার মানে সবগুলো পিরিয়ড যাতে ওপেন হয়ে যায়। এখানে বলা হচ্ছে এন্টার নেক্সট পিরিয়ড ইনক্লুডিং ফিসকাল ইয়ার অথবা অর এ রেলিভেন্ট ডেট বাট নট বোথ। আপনি ফিসকাল ইয়ার ইউজ করতে পারেন অথবা ডেট ইউজ করতে পারেন। তাহলে পিরিয়ড দিতে হবে, ফিসকাল ইয়ার দিতে হবে। যেমন এখন পিরিয়ড হচ্ছে 11, ফিসকাল ইয়ার হচ্ছে 2024, এটা দিতে পারি। অথবা এখানে আমি ডেট দিতে পারি মে মাসের 1 তারিখ,
বাট নট বোথ, কিন্তু আপনি দুটা একসাথে দিতে পারবেন না। তাহলে আমি এটা মুছে দেই, তারিখ দেওয়া সহজ, তারিখ দিয়ে দিলাম। এটা দিয়ে তারপরে এক্সিকিউট করতে হবে। ট্রানজ্যাকশন কোড হচ্ছে MMPV, তাহলে পিরিয়ডটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এটা হচ্ছে কোম্পানি কোড, এরপরে এক্সিকিউশন হলে আমরা পিরিয়ড ওপেন করে নিতে পারবো। এরকম যদি কখনো আপনাদের হয় তাহলে আগে পিরিয়ড ওপেন করে নেবেন, ঠিক আছে? দেখেন সব পিরিয়ড, কনভার্সন, নো কনভার্সন, কারেন্ট পিরিয়ড, মান্থ 11/2000, এগারো 2024। আচ্ছা, এখানে কোনো একটা সমস্যা আমরা একটা দেখে নেই। এই মুহূর্তে আমার পিরিয়ডের স্ট্যাটাসটা কি আছে, এটার জন্য দেখার জন্য আমাকে যেতে হবে MMRV। 1200 কোম্পানির স্ট্যাটাস আছে, কারেন্ট পিরিয়ড আছে 11/2024 পিরিয়ড। এটা কি কেউ করে ফেলেছে মনে হয়, কেউ একজন, ঠিক আছে? তাহলে যেহেতু কেউ করে ফেলেছে, আমি আর একটু দেখি পোস্টিং নেয় কিনা, চেক। হ্যাঁ, এখন আর কোনো ইয়ে না, তার মানে আমি করার আগেই কেউ একজন ঘটনা ঘটায় ফেলছে। আমি যতক্ষণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ততক্ষণে তিনি কাজটা করে ফেলেছেন, ঠিক আছে? এর জন্য এটার কনভার্সন হচ্ছে না। আমি এটা স্ট্যাটাস দেখে বুঝলাম কিভাবে, MMRV, এটা হচ্ছে স্ট্যাটাস। আমার এই মুহূর্তে কারেন্ট পিরিয়ড কি আছে, তো কারেন্ট পিরিয়ড 11 আছে, তার মানে অলরেডি কেউ একজন করে ফেলেছে। ওকে, থ্যাংক ইউ। বাট আমাকে তো বোঝানোর সুযোগ দিতে হবে। আমি যে কথাটা বলতেছি সেই কথাটা আমাকে কাজ করে দেখাতে হবে, তাহলে কিন্তু আমার অডিয়েন্স কিন্তু আমার কথা শুনতেছে। ব্যাকএন্ডে যিনি কাজ করতেছেন তার কথা কিন্তু অডিয়েন্স শুনছে না। তো দয়া করে আমাকে কাজ করতে দিতে হবে। সব কিছুতে আগ বাড়ায় কাজ করলে হবে না। আপনি পারেন, ঠিক আছে, বাট আপনি আপনার ক্লাসের মাঝখানে না করে অন্য সময় করেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, এখানে আপনাদের অথরাইজেশনের কোনো ব্যারিয়ার নাই। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে এমন কিছু করবেন না যাতে সিস্টেমের হ্যাম্পার হয়। অর্থাৎ অনেক ধরনের আপনি একটা বুঝে একটা কাজ করলাম বা না বুঝে একটা কাজ করলাম, তাতে করে দেখা যাচ্ছে সমস্ত ডেটাবেজে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এরকম কিছু করা উচিত হবে না। আচ্ছা, তাহলে এটা এবার চেক করে দেখলাম যে এটা ওকে আছে। এখানে চেক দিলাম, এটা ওকে আছে। এখানে ব্যাচ নাম্বার নিয়ে কিছু মেসেজ করছে, সমস্যা নেই। এবার এটাকে আমরা পোস্ট করব। আচ্ছা, এবার আসেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম পোস্ট করলে কি ট্রানজেকশন হবে। পোস্ট করলে আমরা বলেছিলাম সরাসরি ইনভেন্টরি ডেবিট হবে, বাট ভেন্ডার ক্রেডিট হবে না। কি ক্রেডিট হবে? ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ক্রেডিট হবে, ঠিক আছে? কেন ক্রেডিট হবে তার ব্যাখ্যা আমি দিয়েছিলাম। আমার এখানে বিল পাই নাই, অডিট হয় নাই, আমার কমপ্লায়েন্স ইস্যু আছে, অনেক ধরনের ইস্যু আছে, কারণ আমি বিল না পেয়ে তো আর ভেন্ডারের লায়াবিলিটি বুক করতে পারি না। ওকে, এবার পোস্ট করব। পোস্ট, এই হচ্ছে আমার ম্যাটেরিয়াল ডকুমেন্ট। এবার আমি ম্যাটেরিয়াল ডকুমেন্টের একটা ডিসপ্লে করতে চাই। ওকে, ম্যাটেরিয়াল ডকুমেন্ট ডিসপ্লে করতে চাই, আমি এখান থেকেই পারবো। এখান থেকে আমি হচ্ছে দেখেন ম্যাটেরিয়াল ডকুমেন্ট কই আছে, ডিসপ্লে, ডিসপ্লে, এই ডিসপ্লে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডকুমেন্ট। এখানে এন্টার দেন। এখানে ডকুমেন্ট ইনফোতে গেলে আমি এখানে এফআই ডকুমেন্ট নামে একটা পাবো, তার মানে এখানে অ্যাকাউন্টিংটা কি হয়েছে সেইটা। আর একটা টি কোড আছে, এটা S4 হানাতে কিন্তু কাজ করে না, আগে বলে রাখতেছি। S4 হানাতে আপনি যেভাবে দেখালাম এভাবে দেখতে হবে ম্যাটেরিয়াল ডকুমেন্টটা। এফআই
এখানে ডিসপ্লে সিলেক্ট করতে হবে, এখানে ম্যাটেরিয়াল ডকুমেন্ট এবং ম্যাটেরিয়ালের ডকুমেন্ট নাম্বারটা দিতে হবে, দিলে চলে আসবে। আর এই ডকুমেন্ট ইনফোতে গিয়ে আমি পাবো হচ্ছে এফআই ডকুমেন্ট। এফআই ডকুমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি পাবো হচ্ছে আমার জার্নালটা, এফআই ডকুমেন্ট। এখানে দেখেন, এখানে সমস্ত র ম্যাটেরিয়াল ডেবিট, জিআরআইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রেডিট, ফ্রেট, ভ্যাট ক্লিয়ারিং, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাটেরটা কোথায় চলে গেছে? ভ্যাটেরটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে, ইনভেন্টরিটা ইনভেন্টরিতে। তাহলে আলটিমেটলি এখানে আসলে জার্নালটা কি হয়েছে দেখেন, জার্নালটা কি হয়েছে, আমি ক্লিয়ার ডেবিট হয়েছে ইনভেন্টরি, ক্রেডিট হয়েছে, সরি আর একটা ডেবিট হয়েছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওই যে ভ্যাটটা আমি রিবেট পাবো ওইটা। এবার ক্রেডিট হয়েছে ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো, ক্লিয়ারিং অ্যাকাউন্ট। এখানে অনেকগুলো ক্লিয়ারিং অ্যাকাউন্ট আছে, যেমন ফ্রেট ক্লিয়ারিং আছে, ভ্যাট ক্লিয়ারিং আছে, জিআরআইআর ক্লিয়ারিং আছে। ফ্রেট কোনটা? ওই যদি আমি 15,000 টাকার একটা দিলাম না ডেলিভারি খরচ, ওইটা সে ফ্রেট ক্লিয়ারিং, আর ভ্যাটেরটা ভ্যাট ক্লিয়ারিংয়ে চলে গেছে। তো এভাবে যতগুলো আমরা ক্লিয়ারিং অ্যাকাউন্ট যদি আলাদা আলাদা মেনটেন করতে চাই আমরা করতে পারবো। আর ম্যাটেরিয়ালের জন্য জিআরআইআর ক্লিয়ারিং। আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি আমার র ম্যাটেরিয়াল ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রেডিট, যে নামেই হোক, এই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে আমি এটা গুডস রিসিভ করলাম। এবার গুডস রিসিভ করার পরে ফাইনালি আমাকে কি করতে হবে? ইনভয়েস বুক করতে হবে। মনে করেন আমি এতক্ষণে ইনভয়েস পেয়ে গেছি, এটা আমাদের অডিট শেষ, সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, মাল যেটা দিয়েছে তার সাথে চালানের সাথে মালের মিল আছে, পিওর মিল আছে, সমস্ত কিছুই ধরে আমি ধরে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখন সেটাকে ইনভয়েস ভেরিফিকেশন বা ভেরিফিকেশন বলতে পারেন, ইনভয়েস বুকিং বলতে পারেন, বা ইনভয়েস পোস্টিং বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা। ট্রানজ্যাকশন কোড এমআই আরও মিরো, এই ট্রানজ্যাকশন কোডের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে। এমআই আরও, এমআই আরওতে গিয়ে দেখেন এই হচ্ছে ইনভয়েস, আমরা ইনভয়েস ডেট দিব, ইনভয়েস ডেট দিলাম, আজকের ডেটই দিলাম। রেফারেন্স, রেফারেন্স হিসেবে আমি যদি পিও নাম্বারটা বসাই তাহলে আমার পিও নাম্বারটা কত, আমি চাইলে বিল নাম্বারও বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। পিও নাম্বারটা কত ছিল? আচ্ছা, তার আগে ইনভয়েসটা বুক করার পাশাপাশি আপনি পিওটা ওপেন রাখতে পারেন আপনার জন্য, তখন সেটা সুবিধা হবে। ম্যাটেরিয়াল ডকুমেন্ট আমরা চলে গেলাম, এখানে থেকে আমি পিও নাম্বার পাবো, এই হচ্ছে পারচেজ অর্ডার, এই হচ্ছে পিও নাম্বার। তাহলে রেফারেন্স হিসেবে আমরা পিও নাম্বারটা দিয়ে দেব। পিও নাম্বার হলো 847 847, 847 নাম্বার পিও। আচ্ছা, এবার এখান থেকে কিন্তু আমি ডাবল ক্লিক করে এই পিওটা ওপেন করতে পারি। পিওর মধ্যে গিয়ে কন্ডিশনে গিয়ে আমি দেখতে পারি যে এখানে কি কি করা আছে। এখানে কিন্তু ডিসপ্লে মোডে, এখানে কিন্তু পিও যেহেতু রিলিজ হয়ে গেছে, জিআরএন হয়ে গেছে, আর কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নেই, ঠিক আছে? আপনি চাইলেও এখানে কিছু করতে পারবেন না। আমি এখানে দেখতে পারবো যে কি কোথায় ভ্যাট আছে কি না আছে, এগুলো আমি দেখতে পারবো ডিসপ্লে মোডে। আচ্ছা, এবার পিও রেফারেন্স দিলাম, এটা হচ্ছে 847 নাম্বার পিও। এখানে ইনভয়েস পোস্টিং 847 দিয়ে দিলাম। তাহলে এখানে আমি লিখলাম এটা, আর এইখানে দেখেন এই নিচের দিকে পারচেজ অর্ডার শিডিউলিং এগ্রিমেন্ট, এইটা আমাকে সিলেক্ট করতে হবে, আর এই বক্সে পিও বসাতে হবে,
এরপরে বাদে ডাইনে যে লেআউটটা আছে লেআউটের এখানে দিতে হবে অল ইনফরমেশন, তার মানে আপনাকে সমস্ত ইনফরমেশন সে শো করবে। ওকে, তারপরে অনেকে আবার এখানে চলে আসে, আমারটা এখানে আসে না। আমরা আচ্ছা আর একটা স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এখানে কি কি ইনফরমেশন আমাদেরকে বসাতে হবে আমি সেটা একটু মার্ক করি। 1 নাম্বার হচ্ছে এইটা রেফারেন্স, টেক্সট আপনি লেখেন, কোনো সমস্যা নেই, টেক্সট। তারপরে এই হচ্ছে পিও রেফারেন্স, এখানে পিও নাম্বারটা, এখানে দেখবেন যে এটা অল ইনফরমেশন দেওয়া আছে কিনা। এই সমস্ত প্যারামিটার যদি ঠিক থাকে প্যারামিটার ঠিক থাকলো। এবার আমরা যাব হচ্ছে এইখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে গেলে এখানে দেখেন আর একটা বক্স, অথবা আপনাদের এখান থেকে সরাসরি ক্লিক করলেও আসতে পারে, আমার এটা আসে না, আপনাদের এখান থেকে আসতে পারে। এখানে এফএস আইটেম টাইপের মধ্যে 3 ধরনের আইটেম টাইপ পাবো। একটা হচ্ছে গুড সার্ভিস আইটেম, 2 হচ্ছে প্ল্যান ডেলিভারি কস্ট, 3 হচ্ছে গুড সার্ভিস আইটেম প্লাস প্ল্যান ডেলিভারি কস্ট। এই তিনটার একটু ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে বলি, প্রথমটা হচ্ছে গুড সার্ভিস আইটেম। দ্যাট মিনস আমার পিওতে যে ম্যাটেরিয়ালটা আমি কিনতেছি অথবা যে সার্ভিসটা আমি কিনতেছি সেটা, আর এর বাদে যা কিছু খরচ আছে সব কিছু হচ্ছে প্ল্যান ডেলিভারি কস্ট, সবকিছু হচ্ছে প্ল্যান ডেলিভারি কস্ট। এখন আমি যে পিওটা করেছি এই পিওর মধ্যে আমার গুডসের আইটেম অর্থাৎ ম্যাটেরিয়ালের যে ভ্যালুটা আমি দিলাম, হ্যাঁ, একটা দিলাম 85, একটা দিলাম 87 বা এরকম একটা রেট দিয়ে যে ভ্যালুটা আসছে, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের কস্ট। তো আর একটা হচ্ছে প্ল্যান কস্ট। প্ল্যান কস্ট কি, এটার সাথে আমার কি যোগ হলো, আমি গাড়ি ভাড়া দিলাম, ঠিক আছে, গাড়ি ভাড়া বা এইগুলো যোগ হলো, এটা হচ্ছে আমার প্ল্যান ডেলিভারি কস্ট। ওকে, তাহলে এখন যেহেতু এখানে আমার লোকাল পার্সেসের ক্ষেত্রে সাপ্লায়ার একজন এবং সমস্ত কস্টই ওই একই সাপ্লায়ারের হেডে বুক হবে, একই সাপ্লায়ারের লেজারে বুক হবে, এই জন্য আমরা লোকাল পার্সেসের ক্ষেত্রে এইটা সিলেক্ট করব। আর যদি আলাদা আলাদা হতো, যে গাড়ি ভাড়ার জন্য আরেকজন বেনিফিশিয়ারি, ম্যাটেরিয়ালের জন্য আরেকজন বেনিফিশিয়ারি, তখন আমাদের ম্যাটেরিয়ালের জন্য এটা সিলেক্ট করতে লাগতো। আবার প্ল্যান ডেলিভারি কস্ট অন্য অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট ছাড়া বাকি যে কস্ট, এটা আসলে আমরা যখন এলসি নিয়ে কাজ করব তখন এটা লাগবে, ঠিক আছে। প্ল্যান ডেলিভারি কস্ট এটা এখানে মনে করেন ইন্স্যুরেন্সের জন্য একটা ভেন্ডর থাকে, ব্যাংকের জন্য একটা ভেন্ডর থাকে, C&F এর একটা ভেন্ডর থাকে, ফ্রেটের একটা ভেন্ডর থাকে, অর্থাৎ মাল্টিপল ভেন্ডর এখানে থাকে। তখন এই প্ল্যান ডেলিভারি কস্ট দিলে একটার পর একটা ভেন্ডর আসে, একটার পর একটা ইনভয়েস বুক করতে হয়। আর ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় সাধারণত একজনই ভেন্ডর। তাহলে আমরা লোকাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে এইটা চুজ করে এটাকে অ্যাডাপ্ট করে নেব। অ্যাডাপ্ট করার সাথে সাথে দেখেন এখানে সব চলে আসছে। এখন আমি যদি পিওটা ডিসপ্লেতে দেখি তাহলে আমার আসলে কি দেখতে পাই আমি, দেখেন এখানে আছে 10,87,500 টাকা, এখানে আছে কত 25,87,500, এখানে একটা লাইন আইটেম। আমি যদি হেডারে যাই তাহলে টোটালটা পাবো 22,35,000, এখানে আছে কত 25,87,000। তাহলে ভেন্ডরের কি পাচ্ছে 22,35,000 হলো টোটাল মিল, বাট ইফেক্টিভ যে প্রাইস এই পুরোটাই তো ভেন্ডর পাবে। ভ্যাটের টাকাটাও আমি সাপ্লায়ারকে দেবো, ডেলিভারির টাকাটাও আমি সাপ্লায়ারকে দেবো, তাহলে সাপ্লায়ারের লায়াবিলিটি কিন্তু আমার টোটালটাই হবে ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ডেলিভারি কস্ট। এই জন্য এখানে সেই ভ্যাট এবং ডেলিভারি কস্ট সবাই আসছে। এখানে নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে কি আসছে, দেখেন প্রথম লাইন আইটেমের ভ্যালু এটা, দ্বিতীয় লাইন আইটেমের ভ্যালু এটা, এবার থার্ড লাইন আইটেম কি আছে, এখানে আছে লাইন আইটেম কোয়ান্টিটি আছে, এই আছে হচ্ছে ডেলিভারি কস্ট আছে এইটা, তারপরে ভ্যাট আছে এটা, এক একটা লাইন আইটেমের ক্ষেত্রে এই হচ্ছে টোটাল। দেখবেন যে আমরা এখানে স্ক্রল করলে পাবো।
ঠিক আছে, এখানে আমরা স্ক্রল করলে পাবো ভ্যাট এবং ডেলিভারি কস্ট সহ আমার এটা আসছে। এবার আমাকে কি করতে হবে, এই যে ব্যালেন্সের আইটেম, এই পুরো টাকাটা কিন্তু সাপ্লায়ার হিসেবে ক্রেডিট হয়ে যাবে আর ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ডেবিট হয়ে যাবে। এটাকে কপি করে বসাই দিলাম। ঠিক আছে, এন্টার। এখন কিন্তু আর এখানে রেড মার্ক নাই, এখানে ব্যালেন্স জিরো, ডেবিট ক্রেডিট ব্যালেন্স জিরো। বাট নিচে একটা আছে পেমেন্ট মেথড ক্যান নট বি ব্ল্যাঙ্ক, এটার জন্য আমরা জানি এই পিএমটি মেথডে গিয়ে আমার একটা মেথড বসায় দিলেই হয়, আর কিন্তু কোনো এরর আসছে না। তাহলে এই স্টেজে আসার পরে আমি এইখানটায় যাই বেসিকে, এবার আমি সিমুলেট দিলে দেখবেন যে ভেন্ডর ক্রেডিট, এই হচ্ছে আমাদের গ্লোরি ট্রেড, এটা ক্রেডিট, এই যে জিআরআর ক্লিয়ারিং ডেবিট, জিআরআর দুটা লাইন আইটেমের জন্য দুটা অ্যামাউন্ট, ফ্রেড ক্লিয়ারিং ডেবিট, ব্যাট ক্লিয়ারিং ডেবিট, ফ্রেড ক্লিয়ারিং, অর্থাৎ প্রত্যেক লাইন আইটেম ধরে ধরে ও কি হচ্ছে ডেবিট। যত ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ক্রেডিট ছিল সব ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো ডেবিট হয়ে জিরো হয়ে গেল, আর টোটাল অ্যামাউন্টটা এই হচ্ছে আমার সাপ্লায়ার, এই সাপ্লায়ারে এখানে ক্রেডিট হয়ে গেল। এই হচ্ছে আমার জানা। আমার মনে হয় আপনাদের এতক্ষণে পুরো বিষয়টা পরিষ্কার হলো যে ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো কীভাবে নালিফাই হয়। এখানে পুরো প্রসেসটাই কিন্তু অটোমেটেড, আমরা শুধু প্রসেসটা একটার পর একটা এক্সিকিউশন করতেছি। এবার এটাকে পোস্ট করে দিলাম, পোস্ট করে দিলে এটা এখানে একটা ইনভয়েস নাম্বার পড়ে গেল। এটা আমরা এই ইনভয়েস নাম্বারটা আমরা যে বিলটা পোস্টিং দিলাম সেই বিলের নিচে লিখে রাখতে পারি, কেমন? ওকে, এবার আমরা গ্লোরি ট্রেডে যাই, দেখি ইনভয়েসটা বুক হলো কিনা। আচ্ছা, এবার এটাকে যদি আমি আবার যাই এই পিওতে, হ্যাঁ, পিও ডিসপ্লে করে যদি আমি করি এমই 23 এন্ড, এখন এই পিওর স্ট্যাটাসটা কি দেখেন, এই পিওর স্ট্যাটাসটা কি আছে, অর্ডার করেছিলাম 26,000 পিস, এত টাকা, ডেলিভারি হয়ে গেছে, এটা ডেলিভারি পেন্ডিং কিছু 00, ইনভয়েস 00। তার মানে স্ট্যাটাস দেখে আমরা বুঝতে পারবো যে এই পিওটা কোন স্টেজে আছে এবং এই পিওটা রিলিজ, এবং এখানে ফুল ডেলিভারি সব কমপ্লিট হয়ে গেছে। এই স্ট্যাটাস দেখে কিন্তু আমরা এটা বুঝে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি সাপ্লায়ারের লেজারে যাই, FBL1L, এটাই কি সাপ্লায়ার গ্লোরি? হ্যাঁ, এখানে দেখেন 10,000 টাকা কি জেনে একটা পোস্টিং দিছে। আচ্ছা, এখানে আমাদের 25,87,500 টাকা এই অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে গেছে এই পিও নাম্বারের এগেনস্টে। ঠিক আছে, এখন আমরা এটাকে পেমেন্ট দিব, পেমেন্ট দিলে আমাদের পুরো সাইকেলটা শেষ হবে। ভেন্ডর পেমেন্ট আমরা গতকাল দিয়েছি, আমি আজকে শুধু, আচ্ছা এটার পেমেন্টের জন্য আবার আমাকে ট্যাক্স ভ্যাটের একটা ইস্যু আছে, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখি এটা ক্যালকুলেশন, আচ্ছা এখানে আমার টোটাল বিল কি ছিল, টোটাল বিল ছিল হচ্ছে এই টাকা।
ভ্যাট ভ্যাট ছিল হচ্ছে, আচ্ছা বিলের সাথে আরও যোগ হয়েছিল হচ্ছে 15,000 টাকা, এটাও আমার বিলের মধ্যে পড়বে। তাহলে 3,37,500 হচ্ছে ভ্যাট, এর হচ্ছে টোটাল 25,87,000 টাকা। ঠিক আছে, এবার টিডিএস যদি আমি 3% ধরি তাহলে এটা হবে অ্যাডভান্স পেমেন্ট নাই কিছু, টোটাল নেট পেমেন্ট হবে এত টাকা। ঠিক আছে, এবার জার্নালের ক্ষেত্রে হবে হচ্ছে গ্লোরি ডেট। ওকে, আর পেমেন্টের ক্ষেত্রে হবে কি, টিডিএস পেমেন্টের ক্ষেত্রে তো এটা কোনটার সাথে লিঙ্ক করা, $25,87,500 ব্যাংক অ্যাকাউন্ট, এই জার্নাল হবে। আচ্ছা, এইটারে যদি একটু ছোট করি, আমার মনে হয় আপনারা জার্নালটা বুঝে নিয়েছেন। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল বিল। পেমেন্টের সময় যদি 3% টিডিএসটা করি, 3% টিডিএসে এই পেমেন্ট হবে, এই জার্নালটা হবে। আচ্ছা, এবার আমরা পেমেন্টে যাই। F-53 F-53 গেলাম, ডকুমেন্ট ডেট, পোস্টিং ডেট আজকের ডেটেই দিলাম। রেফারেন্স হিসেবে পিও নাম্বার যদি দিই, পিও নাম্বার কত ছিল, পিও নাম্বারটা হচ্ছে 847, 847। ভেন্ডর পেমেন্ট, পিও নাম্বার 847। অ্যাকাউন্ট ডাটা হচ্ছে ব্যাংক ডেবিট, এটা হচ্ছে ব্যাংক ডেবিট। অ্যামাউন্ট কত টাকা ব্যাংক থেকে যাচ্ছে, 25,20,000 টাকা। স্পেস রাখা যাবে না, তাহলে ব্যাংক চার্জ নাই। আচ্ছা, এখানে টিডিএস কত, 67,500, 67,500। ভেন্ডারটা হচ্ছে গ্লোরিটেডের ভেন্ডার কোডটা হচ্ছে 110063, 110063। আচ্ছা, এইটা এখানে আমরা যে নাম বা ডকুমেন্ট নাম্বার দিয়ে কিভাবে কি করে এটা আমরা জানি। এইটা গেলাম, কপি। আচ্ছা, এবার প্রসেস ওপেন আইটেম, এখানে এইটা ডিসিলেক্ট করলাম। আমরা 25,87,500 নিয়ে কাজ করতেছি, এই জন্য এটা ডাবল ক্লিক করে ডিসিলেক্ট করি। এই 67,500 থাকছে, যেটা হচ্ছে আমার ভ্যাট, সরি টিডিএস। তাহলে টিডিএস ক্রেডিট হবে 50, এটা হচ্ছে লায়াবিলিটি ফর টিডিএস।
লায়াবিলিটি ফর টিডিএস স্টার এন্টার প্লাস এন্টার। এখানে আমরা ভেন্ডার কোডটা লিখে রাখবো যে টিডিএসটা কার, যাতে বোঝা যায়। এটা 110063। ওকে, তাহলে এটা বসানো শেষ। এবার আমরা সিমুলেট করে দেখি। এই হচ্ছে আমাদের জার্নাল, যেটা আমরা ওয়ার্কিংসে দেখাইছি। গ্লোরি টেট ডেবিট হবে পুরোটাই, টিডিএস ক্রেডিট, ব্যাংক ক্রেডিট 25,20,67,500। ওকে, আমার মনে হয় আপনারা এটা এখন পোস্ট করে দিলাম, শেষ। তাহলে আমরা যে এমএম এর থ্রো দিয়ে যে সাইকেলটা আমরা কথা বলতেছিলাম, সেই সাইকেলটা কিন্তু আমার কমপ্লিট। অর্থাৎ ফাইনালি ভেন্ডরের পেমেন্ট দিয়ে আমরা কিন্তু এটা ফাইনাল ইনভয়েস বুকিং এবং পেমেন্ট দিয়ে আমরা P2P সাইকেল কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এবার আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এরপরে যেগুলো যাব আমি একটু ফাস্ট যাব। আপনাদের এখন পর্যন্ত যে সাইকেলটা আমি কমপ্লিট করলাম, অর্থাৎ পারচেজ রিকুইজিশন থেকে শুরু করলাম, পারচেজ রিকুইজিশন থেকে শুরু করে পারচেজ অর্ডার করলাম, গুডস রিসিভ করলাম, ইনভয়েস বুক করলাম, ফাইনালি ভেন্ডরের পেমেন্ট ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে পুরো সাইকেলটা শেষ হয়ে গেল। এখানে আমার একটা কোশ্চেন প্লিজ বলবো স্যার। হ্যাঁ স্যার, আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে ইনভলভমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস এর যে কার্যকলাপগুলো হয়, যেমন একটা মাস্টার এলসির আন্ডারে আমরা ইম্পোর্টের সময় এটা কাজ করব। ইম্পোর্ট মানে একই সাথে ওই মাস্টার এলসির আন্ডারে কি ইম্পোর্ট হয়েছে কি এক্সপোর্ট হয়েছে, ওইটা কি আমাদের এই সিস্টেমে কি সম্ভব? এটা স্যার এখন আপনাদের বিজনেস সিনারিও হয়তো হুবহু, কারণ এটা তো আসলে একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। আপনাদের ম্যানুফ্যাকচারিং গার্মেন্টসের কিন্তু অনেকগুলো থাকে। মাস্টার এলসি আন্ডারে অনেকগুলা ছোট এলসি হয়, তাই না? হ্যাঁ জি স্যার। এবং পার্শিয়াল শিপমেন্ট হয়। জি স্যার। ঠিক আছে, তো সেই সিনারিও তো আসলে এখানে ওইভাবে কনফিগার করা নাই। তবে আমি যেটা দেখাবো যে কিভাবে আমরা মাস্টার এলসিটা করতে পারি, সেভাবে দেখাবো। ঠিক আছে, এটা ইম্পোর্টের সময় দেখাবো। আমি লোকাল প্রকিউরমেন্টটা দেখাচ্ছি আজকে। জি স্যার। লোকাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার জি প্লিজ বলেন। স্যার একটু এক্সেলটা ওপেন করবেন স্যার। এক্সেলের ক্যালকুলেশন, হ্যাঁ বলেন। না না আমি বলি স্যার, এখানে স্যার যে 22,50,000 টাকা, এটা কি বেস ভ্যালু না? এটা বেস ভ্যালু না স্যার? ম্যাটেরিয়ালের ভ্যালু, হ্যাঁ ম্যাটেরিয়ালের ভ্যালুর সাথে অ্যাড হয়েছে যে 15,000 টাকা গাড়ি ভাড়া। না স্যার, আমি স্যার জাস্ট একটু ক্যালকুলেশন বুঝতে চাচ্ছি। এই যে ভ্যাট 15% যে 3,37,500 টাকা যেটা অ্যাড হইলো, ঠিক আছে স্যার? হ্যাঁ, যে এটা তো বেস ভ্যালুর উপর 15% ধরছে, তাহলে কি পিও সবসময় বেস ভ্যালু দেওয়া হয়? হ্যাঁ আপনার ম্যাটেরিয়াল যেটা কিনতেছেন সেটার উপরে না মানে স্যার, মানে আমাকে ভেন্ডর যে ইনভয়েসটা করবে, হ্যাঁ ওই ভ্যালুটাই তো এইটা নাকি? হ্যাঁ, তাহলে ও কি করে না, ওই ইনভয়েসের জায়গায় টোটাল মালের দাম তার নিচেই যোগ করে দেয় ভ্যাট 15% দিয়ে টোটাল বিলটা দেয় 15% ওই মূসকের চালানের মধ্যে ভ্যাটের অ্যামাউন্টটা বসায় আপনাকে এটা মূসক চালান দিয়ে দেয়। জি স্যার, তাহলে বুঝতে পেরেছি এটা তাহলে বেস ভ্যালু। এটা হ্যাঁ, বেস base ভ্যালু value, দিচ্ছেন হ্যাঁ, বলে base বেস ভ্যালু দেওয়াতে এটা মিলে। আবার আপনি যদি মনে করেন যে না আমার এই ইনক্লুডিং ভ্যাট, প্রাইস ইনক্লুডিং ভ্যাট, তাহলে কিন্তু এই ক্যালকুলেশন হবে না। জি স্যার, এটা হবে না, তখন আমাকে আবার হ্যাঁ ব্যাক ক্যালকুলেশন করবে, ব্যাক করে নিয়ে আসতে হবে। জি জি জি, এটা বুঝেন আপনি, বুঝছেন, আপনি তো জানেন। জি স্যার জি স্যার। তারপরে ক্লিয়ার হলেন আর কি। আচ্ছা জি স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন যে আমরা যে স্যার এই পেমেন্টগুলো দিলাম, আমি যদি একবার মাস শেষে কোন ভেন্ডরের কাছ থেকে কতটুকু ট্যাক্স কতটুকু ভ্যাট কাটা আছে এরকম পাওয়া যাবে? 100%, নাহলে আমি এসএপি নিব কেন এত কষ্ট করে টাকা দিয়ে? মানে স্যার কোনটি কোডে পাওয়া যাবে স্যার? আচ্ছা, লেজারে যাব আমরা। লায়াবিলিটি ফর টিডিএস বা লায়াবিলিটি ফর টিডিএস করছি না, টিডিএসটা দেখাই, বাকিটা সব একই পাবেন।
আমি এখান থেকে বের হয়ে যাই। দেখেন লেজার দেখার টিকট হচ্ছে FBL 3L, ঠিক আছে, সরি FBL 3L ভেন্ডরটা। আচ্ছা এখানে আমি লেজারটা দেব হচ্ছে TDS এর লেজার, TDS। এই লেজারের মধ্যে তো সব আছে তাই না, আছে না? কারণ সব TDS তো এখানে জমা হচ্ছে। Yes, sir. এবার এখানে গেলাম, এখানে গিয়ে অ্যাসাইনমেন্টে একটা ফিল্টার আছে, অনেকে লিখে নেয় অনেকে লিখছে, ওই জন্য আমি অ্যাসাইনমেন্টটা লিখি। আপনি কোন ভেন্ডরেরটা খুঁজতে চাইছেন, মনে করেন আমি আজকে যে ভেন্ডরটা দিলাম বা এরকম একটা ভেন্ডর দিলাম, নাই তো ভেন্ডর। আচ্ছা আমি একটু আর এখানে তো শুধুমাত্র TDS এর ভ্যালুটাই আসছে তাই না স্যার? হ্যাঁ এখন মনে করেন এদের পাশে কি স্যার কোনো ইনভয়েস ভ্যালু আনা যাবে স্যার? ভয়েস ভ্যালু কতটুকু এগেনস্টে কত ট্যাক্স কাটা হয়েছে, ভ্যাট কাটা হয়েছে? এটা না, এটা তো আপনারা আলাদা রিপোর্ট করে নিতে হবে। আচ্ছা, হুম। না আমি স্যার ওটাই বলেছি যে আমি যদি কাটলাম আমার বেস ভ্যালুটা থাকলে স্যার আমাদের ওই যে যেমন TDS এর যে রিপোর্ট করা লাগে বিভিন্ন প্রতি মাসে, হ্যাঁ আপনি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনি কি চান সেরকম সাজায় দেবেন, ওরা রিপোর্ট বানিয়ে দেবে। আচ্ছা এখানে 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 করানো হচ্ছে কি, এটা তো প্র্যাকটিস সার্ভার, যার যার মতো করে শেষে বসাইছি, ঠিক আছে। তবে এখানে আপনি যে পাবেন এই হচ্ছে এই কোড দিয়ে পাবেন, এই কোড দিয়ে আপনি পাবেন। যেমন আমরা আজকে দিলাম হচ্ছে 110063, 110063, এটাকে যদি সার্চ করি এখানে দেখেন এই যে পেলাম। তাহলে এখানে যখন আপনি জমা দেবেন তখন তো আপনি একবারে জমা দেবেন না, ব্যাকে আপনি পিঠে লিখে দেবেন যে কার কত টাকা জমা দিছি, তার তত টাকা চালান আপনাকে দিয়ে দিতে হবে হাইলাইট করে। তো কিন্তু স্যার এখানে বেস ভ্যালুটা পাওয়া যাবে না তাই না স্যার? এখানে বেস ভ্যালু তো এখানে দেওয়ার অপশন নাই। তারপরে একটু যদি দেখি চেষ্টা করে কি পাওয়া যায়, অরিজিনাল ডকুমেন্ট কি আছে, এখানে আপনার এটা পাওয়া যাবে ইন্ডিভিজুয়াল লেজারে ঢুকে দেখতে হবে না, এখান থেকেই পাবেন আপনি। যেমন এখানে আপনি কি করেছেন, এই হচ্ছে আপনার টোটাল ভ্যালু ছিল 25,87,500 টাকা, এখান থেকে ডিডাক্ট করলেন TDS 87,500, ব্যাংকে দিলেন এত, এইভাবে আপনি পাবেন। বাট এটাকে যদি আপনি রিপোর্ট আকারে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, আপনার অ্যাবাপ যে আছে অ্যাবাপের মাধ্যমে এটাকে ডেভেলপ করে, মানে রিপোর্ট একটা ডেভেলপ করে নিয়ে আসতে হবে। তারপরে আপনি যেভাবে হুবহু চাইতেছেন, হ্যাঁ তবে TDS এর রিপোর্ট পাওয়া যায়, নাহলে পরে TDS এর রিপোর্ট পাওয়া যাবে। তো আপনাকে স্যার এখানে স্যার এখানে অ্যাসাইনমেন্ট ফিল্ডে যে এই ভেন্ডরের নামটা দিয়েছেন এটা কি ম্যানুয়াল ইম্পোর্ট নাকি এটা সিস্টেম জেনারেট? না, এটা ম্যানুয়াল, এটা তো আপনি আমরা ম্যান্ডেটরি করে রাখি নাই, ম্যান্ডেটরি করা যায়, তার মানে আপনি ম্যান্ডেটরি দিতে পারেন, এটা ম্যানুয়াল। স্যার আরেকটা টিকট যেটা জানতাম FAGLL 03 যেটা ওখানে FAGLL 03 তে গেলে ওখানে ওইখানে আপনি ই পাবেন লেআউটের মধ্যে স্যার ওই যে কাস্টমার বা ভেন্ডর আমাকে দেখাবে যে কার থেকে কত টাকা কাটছি। ওটা তো রিকনসিলিয়েশন লেজার, এই তো রিকনসিলিয়েশন লেজারের মাধ্যমে যেতে হবে। এখানে গিয়ে আপনি একটু লেআউটটা দেখেন স্যার, এখানে আমি একবার দেখি। লেআউট সাজানো যায়। জি স্যার। এখানে গিয়ে আপনি নিয়ে আসতে পারেন কোম্পানি কোড, তারপরে ভেন্ডর, হ্যাঁ এই স্যার যে ফিল্ডের মধ্যে স্যার ভেন্ডরের ইয়া আছে, কোথাও একটা তারপরে এই অ্যাকাউন্ট, এখানে লেআউট সাজানো যায়। আমরা রিপোর্টিং এ এগুলো দেখব। জি স্যার। কিভাবে ভাইয়া যে ভাইটা জানতে উনি যেভাবে চাইতেছে কোন বিলের এগেইনস্টে কতটুকু, ঠিক আছে সেটা। ও আচ্ছা বিল তো তাইলে এটা তো হবে না, ওনা ওই জন্য তো ওইখানে গেছি, ওইখানে তো আমি কোন ভেন্ডর থেকে কতটুকু কাটছি সেটা। বাট ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি যে কাটছি এটা বেজ অ্যামাউন্ট কি ছিল, কোন বিলের এগেইনস্টে 67,500, তাহলে এটা বিল ছিল কত, তাহলে উনি চাইতেছে একে বিল অ্যামাউন্ট TDS অ্যামাউন্ট এইভাবে চাইতেছে স্টেটমেন্ট আকারে। তো এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, মানে রিপোর্ট ডেভেলপ করে নিতে হবে। আচ্ছা
আমরা মনে হয় কোশ্চেন পর্ব এখানে শেষ করে দিই, তারপরে আমরা আরও একটা কাজ করব আজকে এরপরে একই কাজ করব, বাট একটা এডিশনাল ফিচার অ্যাড করতে চাই। হ্যাঁ, ক্রিয়েট পিও উইথ ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। হাতে যতটুকু সময় আছে পারবো ইনশাআল্লাহ, যদি একটু ফাস্ট যাই। ক্রিয়েট পিও উইথ ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। কিছু কিছু সাপ্লায়ার আছে যাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এবং পারচেজ অর্ডারের সাথে তাদের টাকা না দিলে তারা মাল দেয় না। তাহলে এই সাপ্লায়ারের এই টার্মস কন্ডিশন আমরা কিভাবে ফুলফিল করতে পারি সেটাই। ঠিক আছে, আমি আসলে আমি বলে যাব, আর যখন এডিশনাল কিছু আসবে সেটার স্ক্রিনশট দিব। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ফিচার, ক্রিয়েট পিও উইথ ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। ম্যান্ডেটরি ডাউন পেমেন্টের অপশন রেখে কিভাবে পিও ক্রিয়েট করতে পারি। তাহলে শুরুতে আমি যাব হচ্ছে, কমায় ফেলি, অনেকগুলো স্ক্রিন ওপেন আছে। এমই 51N ট্রানজ্যাকশন কোড হচ্ছে পিআর এর। আমি মেটেরিয়াল আগের মেটেরিয়ালে ইউজ করি, কোনো সমস্যা নেই। 10 10 কোয়ান্টিটি দিলাম হচ্ছে প্ল্যান্ট দিলাম 1201। ওকে, এখানে আর কিছু দেওয়ার নাই আমার। আমি এটাকে হ্যাঁ রিকুইজিশন কে করেছে তার নাম এটা দিতে পারি, দিয়ে সেভ করে দিলাম। তার মানে আমার পিআর ক্রিয়েট হয়ে গেল। পিআরটা ক্রিয়েট করলাম। এবার যাব হচ্ছে পিরিও এমই 21N। এখানে পিওতে যাব। প্রথমে আমি আগের ভেন্ডারটাই নিতে চাই, এরপরে আচ্ছা এখানে একটা একটু অন করব। পারচেজ অর্গানাইজেশন SSGD, দ্যাট মিন্স ডোমেস্টিক, কোম্পানি কোড 1200। এখানে যাব, এখানে গিয়ে পারচেজ রিকুইজিশন 872 হ্যাঁ 872, ঠিক আছে। এটাকে এক্সিকিউট করলাম, এই পারচেজ অর্ডারকে সিলেক্ট করলাম, অ্যাডাপ্ট করলাম, এটা চলে আসছে। এবার এইখানটায় হচ্ছে আমি কি করব, এটা প্রথম লাইন আইটেমটা নেই। আমি প্রথম লাইন আইটেম, এখানে দেখেন যে কেউ একজন বলছিলেন যে আমি যদি সেম ম্যাটেরিয়াল তাহলে হিস্ট্রিটা চলে আসে, দেখেছেন এখানে হিস্ট্রিটা চলে আসছে। তো এটা একটু খেয়াল করে আবার হুবহু একই দিয়েন না, কারণ রেট চেঞ্জ হতে পারে, একটু যাচাই বাছাই করে দেন। তাহলে আমি এইটারে 87 না করে এটারে ধরেন 82 করে দিলাম। 82 করে দিলাম। ডেলিভারি কস্টের কোনো ইস্যু নাই, 15% ভ্যাট। ওকে, এবার আমি যদি সেকেন্ড লাইন আইটেমে যাই, সেকেন্ড লাইন আইটেম এটা নতুন ম্যাটেরিয়াল, এজন্য আসে নাই। এটারে দিলাম হচ্ছে 85, ভ্যাট দিলাম 15%। আচ্ছা, এখন কথা হলো আমি যদি ভ্যাটটা রিবেট না নিতে পারি, তখন আমাকে এই ভিডিএসটা যদি আমি এখানে দিই, অর্থাৎ ভ্যাট যদি আমাকে নিজে থেকে পেমেন্ট করে দিয়ে আসতে হয়, সেই ভ্যাটটা আমাকে রিবেট নেওয়া যাচ্ছে না, তাহলে সেই ভ্যাটটা ম্যাটেরিয়াল কস্টে অ্যাড হয়ে যাবে, এটা আমরা জানি। আচ্ছা, এবার দুটো দিলাম। আমি যদি একটি হেডারে গিয়ে যাই, হেডারে গিয়ে কন্ডিশন ট্যাবের এখানে আমার এখানে কি ছিল, এখানে কি আছে, আমার একটা ডেলিভারি কস্ট ছিল 75 লাখ, ইফেক্টিভ প্রাইস 75 লাখই আছে। এবার আমি ডেলিভারি কস্টটা অ্যাড করতে পারি। ডেলিভারি কস্টটা হচ্ছে এইটা, এখানে দিলাম 25,000 টাকা বাংলাদেশি টাকা। ওকে, এই হচ্ছে আমি পিওতে দিলাম। এখন পর্যন্ত যেটা আগে করেছি এখন হুবহু তাই করলাম।
এই পর্যন্ত আর কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে আমি বলেছি যে আমি পিও ক্রিয়েট করতে চাই, কিন্তু তার মধ্যে একটা নতুন ফিচার অ্যাড করতে চাই। সেই ফিচারটা হচ্ছে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। এটা কোথায় অ্যাড করব? দেখেন, আমরা হেডার ট্যাবে যাব। হেডার, এই হেডার ট্যাবে গিয়ে পেমেন্ট প্রসেসিং নামে একটা অপশান আছে, পেমেন্ট প্রসেসিং। এই পেমেন্ট প্রসেসিংয়ে যখন আমি এটা ক্লিক করব, তখন এখানে দেখেন ডিপি ক্যাটাগরি নামে একটা অপশান আছে, ডিপি ক্যাটাগরি। এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আসবে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। এন্টার দেন, এন্টার দিলে আরও অনেকগুলো ফিল্ড ওপেন হবে। একটা হচ্ছে ডাউন পেমেন্ট পারচেজ, একটা হচ্ছে ডাউন পেমেন্ট অ্যামাউন্ট, আর একটা হচ্ছে ডিউ ডেট। তিনটা ইনফরমেশন আমাকে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি পার্সেন্টেজ ইউজ করেন তাহলে অ্যামাউন্ট দেওয়ার কোনো দরকার নেই, আর যদি অ্যামাউন্ট ইউজ করেন তাহলে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন লেটসে আমি যদি বলে যে আমাকে 30% ডাউন পেমেন্ট দিতে হবে, তাহলে এখানে আমি 30 লিখবো। ঠিক আছে, আবার ও যদি বলে যে না আমাকে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, তখন কিন্তু আমি 30% লিখবো না। ঠিক আছে, তখন আমি টাকা লিখবো। ওকে, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আর সাধারণত পার্সেন্টেজ চাই, আমরা পার্সেন্টেজ লিখে রাখলাম 30% ডাউন পেমেন্ট। এবার এই ডাউন পেমেন্টের একটা ডিউ ডেট দিতে হবে, অর্থাৎ এই পেমেন্টটা আপনি কবে নাগাদ সেটেল করতে চাইছে সেই ডিউ ডেটটা আপনাকে দিতে হবে। এইটুকু হচ্ছে নতুন ফিচার। আমি 6 তারিখ দিলাম, লেটসে দিলাম হচ্ছে আমি 30 মেতে আমি এটা সিলেক্ট করে দিব। ওকে, এখন আর কিন্তু এখানে একটা রেড মার্ক ছিল, এটা উঠে গেল। তাহলে নতুন ফিচারটা অ্যাড হলো কি, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট, এই ফিচারটা অ্যাড হলো। আমি শুরুর দিকে বলেছিলাম যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মোটামুটি বড় একটা অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এইখানে যাব, আর একটা জিনিস মাথায় রাখবো, আমরা হেডারে কিন্তু কাজ করতেছি, হেডারে। ঠিক আছে, এই হচ্ছে ডিপি ক্যাটাগরি, এটার মধ্যে এই ফিচারগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে হয়ে গেল ম্যান্ডেটরি ডাউন পেমেন্টটা পিওতে অ্যাড করা। ঠিক আছে, পিওতে অ্যাড করে দিলাম। পিওতে অ্যাড করে দেওয়ার পরে এবার এই পিওটা আমরা সেভ করে দেব। ঠিক আছে, পিওটা সেভ করলাম। এখন কিন্তু পিও আমার কি হলো, এখন কিন্তু পিও আবার রিলিজ হয় নাই, এখন এটাকে রিলিজ করতে হবে। ওকে, রিলিজ, পিওটা রিলিজ করে দিলাম। সরি, পিওটা সেভ করলাম, এবার রিলিজ করব। ME29N, আগের পিওটাও ধরে বসে আছে, নতুন পিওটা হচ্ছে 850, মাঝখানে দুইটা পিও হয়ে গেছে। গুড, এইখানে এই বক্সে যাব, এটা হচ্ছে পারচেজ অর্ডারের বক্স। এখানে গেলে এখানে দেখেন পিওটা চলে আসছে, এই যে হচ্ছে রিলিজ স্ট্র্যাটেজি, রিলিজ রিলিজ রিলিজ, সেভ। পিও অ্যাপ্রুভাল হয়ে গেল, পিও রিলিজ হয়ে গেল। এখন এই পিওটা আমি কাকে দেব? যিনি পিও রিলিজ করবেন তিনি কিন্তু সবকিছু খুঁটে খুঁটে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা কিছু হয় কিনা। আচ্ছা, তিনি এগুলা দেখবেন, দেখে তারপরে কিন্তু রিলিজ করবেন, সে তো মুখস্থ রিলিজ করবেন না। এখন পিও রিলিজ হয়ে গেল, সাপ্লায়ার বলছে আমার 30% পারচেজ অর্ডারের সাথে বা ওয়ার্ক অর্ডারের সাথে আমাকে কি করতে হবে, 30% ডাউন পেমেন্টটা দিতে হবে। এখন পিও দিয়ে দিলেই তো সে আপনাকে মাল দেবে না, আপনাকে কি করতে হবে, ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা পেমেন্ট করে দিতে হবে, চেক সহ তাকে পিও দিতে হবে। এখন সেই চেকের পেমেন্টটা আমরা কিভাবে সেটেল করব? এবার হচ্ছে সেটেল ডাউন পেমেন্ট অ্যামাউন্ট। সেটেলমেন্ট অফ ডাউন পেমেন্ট অ্যামাউন্ট, ডাউন পেমেন্ট অ্যামাউন্টটা আমরা সেটেল করতে চাই। ট্রানজ্যাকশন কোড ME2DP, ME2DP, এই ট্রানজ্যাকশন কোডে যেয়ে
আগে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা স্টেপগুলো বলি। স্টেপ হচ্ছে ক্রিয়েট ডিপি রিকোয়েস্ট ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে ME টু ডিপি, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট করলেন, রিকোয়েস্ট ক্রিয়েট করার পরে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন, এবার পেমেন্ট দেবেন, পেমেন্ট ডিপি অ্যামাউন্ট। পেমেন্টের জন্য ট্রানজ্যাকশন কোড আমরা ইউজ করতে পারি F-53। একটা ট্রানজ্যাকশন কোডই আমি আপনাদেরকে দেখালাম, আরও অনেক ট্রানজ্যাকশন আছে, F-50 48 আছে, 51 আছে, 58 আছে, ঠিক আছে। তো আপনারা এই কোডটা ইউজ করেন, সহজ আছে। 58টা আমরা একটু পরে দেখবো, অ্যাডভান্স দেখবো। আরেকটা সেশন গেলে নেক্সট সেশন আমরা 58টা দেখবো, যেটা হচ্ছে পেমেন্ট উইথ প্রিন্টিং অপশন, অর্থাৎ একই সাথে কিভাবে আমাদের চেক প্রিন্ট হয়, কিভাবে আমাদের অটোমেটিক ভাউচার বা পেমেন্ট অ্যাডভাইস প্রিন্ট হয়, সেটা হচ্ছে F-58, সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এই দুটো স্টেজ পার করার পরে তারপরে আমাদের কাজ আছে। আচ্ছা, আরেকজন লিখছেন F-47, এটা তো ম্যানুয়ালি। যদি F-47 হচ্ছে ম্যানুয়ালি আপনি যদি রিকোয়েস্ট ক্রিয়েট করেন, আমি কিন্তু পিও থ্রো দিয়ে, আমি ম্যানুয়াল প্রসেসে নাই। অর্থাৎ আপনি আগে আপনার একটা ম্যানুয়াল পিও হলো, তা পিও কিছু নাই, সরাসরি বললো যে আমার এই ভেন্ডরের এই মাল কিনতেছি, অ্যাডভান্স দরকার, তখন আপনি F-47 থেকে ডিপি ডাউন পেমেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু এর থ্রো দিয়ে আছি, আমি FI থ্রোতে নাই। আচ্ছা, ওটা আসবে, F-47 এখান থেকেও আসবে। তাহলে আমার প্রথমে যেতে হবে ME টু ডিপি /n ME টু ডিপি। ME টু ডিপিতে গিয়ে এখানে পারচেজ ডকুমেন্ট আমাকে দিতে হবে। পারচেজ ডকুমেন্ট নাম্বারটা ছিল কি? পারচেজ ডকুমেন্ট নাম্বারটা ছিল হচ্ছে এটা, এই পারচেজ ডকুমেন্ট নাম্বারটা দিব, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে ডেট রেঞ্জ দেওয়া থাকে 1 মাস 2 মাসে। এটাকে এক্সিকিউশন করে দেব। এক্সিকিউশন করে দেখেন আমার যে পারচেজ অর্ডারটা আমি করেছি, সেই পারচেজ অর্ডারের ইনফরমেশনটা এখানে চলে আসছে, হচ্ছে ম্যাটেরিয়াল, আর এখানে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট আছে 22,50,000 টাকা। 22,50,000 কেমনে হলো? টোটাল পিও ভ্যালু ছিল কত আমাদের? অনেক টাকা। 30% 22 লাখ। এখানে যদি আমি দেখি ME23 এর পিও ডিসপ্লে করার জন্য দেখেন এখানে 75 লাখ টাকা হচ্ছে আমাদের ভ্যালু। তো 75 লাখ টাকার 30% 22,50,000 হয়। যাই হোক, তাহলে এখন আমাকে কি করতে হবে? দেখেন ডাউন পেমেন্ট মনিটরিং ফর পিও। এখন আমাকে কি করতে হবে? এই ডাউন পেমেন্টের এখানে ক্লিক করে এটাকে একটা ক্রিয়েট করতে হবে। ট্রানজ্যাকশন কোডে গেলাম কি, আমি ME টু ডিপিতে যাওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট করব, ডিপি ক্রিয়েট করব সরাসরি। এটা হচ্ছে পিও থ্রো দিয়ে। আর একবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে F-47 দিয়ে করা যায়। আলটিমেটলি আমরা ঘুরে ফিরে সেই F-47এই যাব, কিন্তু এটা অটোমেটিক প্রসেসের মাধ্যমে যাব, এম এর থ্রো দিয়ে যাব। তাহলে এটা দিলাম, এটা হচ্ছে ক্রিয়েট। এখন ক্রিয়েট করার পরে আর একটা স্ক্রিন আসবে, দেখেন এখানে 22,50,000 আছে। আপনি কোন এই দুটা, এটা হচ্ছে 41 লাখ, এটা 34 লাখ। এটার 50% কত হয়? আর 30%, এটাও 30% বসাতে পারেন, অথবা আপনি এই লাইন আইটেম ধরে টোটাল 22,50,000 বসাতে পারেন, অথবা একটা লাইন আইটেমে 22 লাখ, এটা কোনো ম্যাটার করে না। তাহলে আপনি যদি মনে করেন যে না এটারও 30%, এটারও 30%, তাও বসাতে পারেন। আবার যদি মনে করেন যে না যে কোনো একটা লাইন আইটেমে এটা বসাবেন, তাও বসাতে পারেন, ঠিক আছে। 22,50,000 আমি একটা লাইন আইটেমে বসাই দিলাম, ঠিক আছে। এবার এখানে আবার এক্সিকিউশনে যেতে হবে। আমি কি বলেছি? আপনি দুইটা লাইন আইটেমে এই 22,50,000
দুইটা লাইন আইটেমে বসাইতে পারে অথবা একটা লাইন আইটেমও বসাইতে পারে, কোনো সমস্যা নাই। আলটিমেটলি ওকে, তো এই পুরো মালটার জন্যই আমাকে দিতে হবে হচ্ছে অ্যাডভান্স 22,50,000। এবার এটা এক্সিকিউট, এরকম একটা মেসেজ আসবে ফার্স্ট টাইম, এটা আমরা ইগনোর করে আবার দিব। এখন দেখেন F-47 চলে আসছি। কেউ এক ভাই জিজ্ঞেস করছিলেন যে সরাসরি, আমি বলেছি যে F-47 আসবো, এই হচ্ছে সেই F-47। আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে না। ওকে, এই হচ্ছে সেই F-47, এইখানে এই কোণার মধ্যে ট্রানজিশন করব। দেখেন ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, এই ফিল্ডে চলে আসলাম। আপনাকে ডকুমেন্ট ডেট দিতে হবে। ডকুমেন্ট ডেট হচ্ছে দিলাম আজকের ডেট। এখানে রেফারেন্স আমি পিও নাম্বার দেব। পিও নাম্বারটা হচ্ছে 850। এখানে হচ্ছে ক্রিয়েট ডিপি রিকোয়েস্ট, আমি ডিপি রিকোয়েস্ট ক্রিয়েট করতেছি। ভেন্ডরের অ্যাকাউন্ট চলে আসছে। এখন ডাউন পেমেন্ট অর্থাৎ স্পেশাল জিএল ডাউন পেমেন্ট, মানে তাকে আমি অ্যাডভান্সে করতেছি। এটার জন্য আমাকে স্পেশাল জিএল কি ভেন্ডর এবং কাস্টমার বহুতটা কেসে স্পেশাল জিএল ইন্ডিকেটর এ, ঠিক আছে। ডাউন পেমেন্ট হচ্ছে এ। এই ইনফরমেশনগুলো দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এন্টার দিতে হবে। এইটা দিলাম, এইটা দিলাম। আচ্ছা, ডাউন পেমেন্ট ক্রিয়েট করার জিনিসটা কি, এটা একটা নোটেড আইটেম। এটাকে আমরা দেখাইছিলাম না? দেখাই নাই। আমরা একটা নোটেড আইটেম হিসেবে কি পেলাম, পার্কড আইটেম হিসেবে পাইছিলাম, ঠিক আছে। নোটেড আইটেম পাই নাই আমরা, আপনাদেরকে দেখানো হয় নাই। এটা নোটেড আইটেম হিসেবে থাকবে। এটা এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন তৈরি হবে, অর্থাৎ একটা নোশনাল লায়াবিলিটি ক্রিয়েট হবে। এটা কিন্তু কোনো অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট নাই। আমি এটা ডাউন পেমেন্ট রিকোয়েস্ট যে ভাই আমি আপনার কাছে 22,50,000 টাকা চাই, আপনি সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। হ্যাঁ ঠিক আছে, তুমি চাও, বাট সিস্টেমের মাধ্যমে চাও, সেটাই অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে কিন্তু আর ক্রেডিটের দেওয়ার কোনো অপশনও নাই, বা ক্রেডিট কিছু হবেও, সরি ডেবিট কিছু হবেও না। এই হচ্ছে ডিপি রিকোয়েস্ট ক্রিয়েট করলাম। ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, এটাকে পোস্ট করলাম। এখন এটা আমি কোথায় পাবো, দেখেন এখানে ডাউন পেমেন্ট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা আমি কোথায় পাবো, আমি ওই ভেন্ডরের ওইখানে গিয়ে দেখবেন যে নোটেড আইটেম হিসেবে পাবো, অর্থাৎ একটা নোট আকারে পাবো ভেন্ডরের লেজারে। ভেন্ডরের লেজার কোথায় পাবো, এই হচ্ছে ভেন্ডরের লেজারে গেলাম। আমি আর একটা ফিল্ড ওপেন করি, FBL1N। এই হচ্ছে ভেন্ডর। এখানে দেখেন নর্মাল আইটেম, স্পেশাল জিএল আইটেম বাদ দিলাম, নোটেড আইটেম দিলাম। নোটেড আইটেমে 22,50,000 টাকা আমি পেয়ে যাব। এই হচ্ছে নোটেড আইটেম। আর ডাউন পেমেন্টের ইন্ডিকেটরটা হচ্ছে F। নোটেড আইটেম হিসেবে এটা থাকবে। এটা কিন্তু কোনো অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট নাই। এখন রিকোয়েস্ট ক্রিয়েট হলো, খালি রিকোয়েস্ট ক্রিয়েট হলে মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই হবে না, আপনাকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট করার জন্য আমি কোথায় যাব, দেখেন নোটেড নর্মাল আইটেম স্পেশাল আইটেমে কিন্তু ওই 22,50,000 নাই, দেখেছেন নাই। এখন ডাউন পেমেন্ট, এখানে সেটেলমেন্টের ক্ষেত্রে আমি দুটা স্টেপ বলেছি। একটা স্টেপ বলেছি হচ্ছে ক্রিয়েট ডিপি রিকোয়েস্ট, আর একটা হচ্ছে পেমেন্ট ডাউন পেমেন্ট অ্যামাউন্ট, পেমেন্ট ডিপি অ্যামাউন্ট। আমি এখন পেমেন্ট করে দিব। পেমেন্ট যদি করে দেই, F-53 যাব। এই F-53 অলরেডি আমি আছি। F-53 ডকুমেন্ট ডেট রেফারেন্স হিসেবে আমি দিলাম হচ্ছে পেমেন্ট ডিপি, ডিপি রিকোয়েস্ট সেটেলমেন্ট দিলাম।
এইটারে দিলাম হচ্ছে 850, লিখলাম একটা টেক্সট। ব্যাংক দিলাম, এখানে অ্যামাউন্টটা হচ্ছে 22,50,000 টাকা। 22,50,000, 1 2 3। এখন এই 22,50,000-এর মধ্যে কি কোনো ট্যাক্স আমরা কেটে রাখি নাকি ডাউন পেমেন্ট দেওয়ার সময়? জানি না, আপনি রাখলে রাখতে পারেন, না হলে নাই। ফাইনাল বিল সেটেলমেন্টের সময় ট্যাক্স কেটে রাখবেন। অ্যাকাউন্ট হচ্ছে এইটা। এবার এইখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর দেবো। দেখেন লেজারের মধ্যে কি আছে, লেজারের মধ্যে আছে হচ্ছে লেজার কই গেল, এটা হচ্ছে নোটেড আইটেম, এইটা 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 তিনটাই দিলাম। নোটেড আইটেমের ক্ষেত্রে স্পেশাল জিএল ইন্ডিকেটর দিয়ে আছে এফ। তাহলে আমি যখন এখানে প্রসেস ওপেন আইটেম দেবো, তাহলে স্পেশাল জিএল ইন্ডিকেটরটা আমাকে এখানে এফ ইউজ করতে হবে। ঠিক আছে, এফ ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলা দেওয়ার পরে আমি কি করলাম, এইটা পেমেন্ট করে দিব। এখানে প্রসেস ওপেন আইটেম, এই 10 লাখ বাদ এই ডাউন পেমেন্টের, এটা সেটেলমেন্টে গেলাম, সিমুলেট। তাহলে ব্যাংক ক্রেডিট হলো, আর গ্লোরি ট্রেড ইন্টারন্যাশনাল অ্যাডভান্স হিসেবে 22,50,000 টাকা তার লেজারে এন্ট্রি হয়ে গেল। অ্যাডভান্স হিসেবে কেমনে বুঝবো? অ্যাডভান্স হচ্ছে তার, দেখবেন যে স্পেশাল জিএল ইন্ডিকেটর দিলে। ওকে, এবার এটাকে পোস্ট করলাম। দেখেন এখন কিন্তু আর এই সাপ্লায়ারের এই 22 লাখ কি ছিল, 22 লাখ নোটেড আইটেম ছিল, এখন নোটেড আইটেম কিন্তু থাকবে না। কোথায় চলে আসবে? দেখেন নোটেড আইটেম নাই। আমি যদি স্পেশাল দিই, স্পেশালে চলে আসবে অ্যাডভান্স হিসেবে। হচ্ছে স্পেশাল জিএল ইন্ডিকেটর অ্যাডভান্স হিসেবে 22,50,000 টাকা চলে আসছে। এরপরে কি হচ্ছে এখন হলো, দেখেন নতুন সিস্টেমে আমি নতুন যে পিও, প্রথম একটা পিআর পিও করলাম, সেটা একটা ফিচার গেল, বাট মাঝখানে একটা এডিশনাল ফিচার অ্যাড করলাম, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট সহ। এবং ডাউন পেমেন্ট ক্রিয়েট করলাম এবং ফাইনালি ডাউন পেমেন্ট দিয়ে দিলাম। তাহলে ডাউন পেমেন্টের চেক রেডি। তাহলে ডাউন পেমেন্টের চেক যেহেতু রেডি হয়ে গেছে, এবার ভেন্ডরকে আপনি কি করেন, ভেন্ডরকে আপনি পেমেন্টের চেক সহ পারচেজ অর্ডারটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ভেন্ডর আপনার যথারীতি কি করবে, যথারীতি নিয়মে মালামাল সরবরাহ করবে। আপনি এবার কি করবেন, জিআরএন, জিআরএন মানে গুডস রিসিভ নোট, MIGO, মিগো করবো আমি। আচ্ছা, মিগো হচ্ছে, এখানে যাবো হচ্ছে গুডস রিসিপ্ট। পারচেজ অর্ডার নাম্বার কত? পারচেজ অর্ডার নাম্বার 41 সিরিয়াল 850, 850 এটা এন্টার দিলাম। এখানে চলে আসছে ডেলিভারি নোট, একটা চালান নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা নিচে থেকে করতে পারি। প্রথম লাইন আইটেম ওকে, লাইন আইটেম নাম্বার 2 ওকে, দুটা লাইন আইটেম এখানে ওকে হয়ে গেল। এবার চেক দিব, চেক দিলাম। এবার পোস্ট দিয়ে দেব, পোস্ট দিয়ে দিলাম। তাহলে ডকুমেন্ট পোস্টেড, মিগো হয়ে গেল। ম্যাটেরিয়াল ডকুমেন্ট পোস্টেড। এই ম্যাটেরিয়াল ডকুমেন্ট আমরা দুইভাবে ডিসপ্লে করতে পারি। আমি বলেছি যে আমরা ইসিসিতে ডিসপ্লে ম্যাটেরিয়াল ডকুমেন্ট, এটার জন্য MB03 এই টি কোড ইউজ করতে পারি। বাট S4 হানাতে এই টি কোড কিন্তু অবসোলেট। ঠিক আছে, S4 হানার জন্য এই টি কোড অবসোলেট হয়ে গেছে, এটার আপনি পাবেন না। MB03 গেলাম,
MB03 এই ম্যাটেরিয়াল ডকুমেন্ট দিলে এই দেখেন এই যে SAP নোট করছে ট্রানজ্যাকশন MB03 ইজ অবসোলেট SAP নোট এত, বাট ইসিসিতে আপনি এটা পাবেন, ঠিক আছে। এইখানে কিন্তু এরপরে কিন্তু এটা অবসোলেট। এই হচ্ছে অ্যাকাউন্টিং ডকুমেন্ট, এখানে গেলে আপনি পাবেন। S/4HANA এটা পাবেন না। এই হচ্ছে আপনার জার্নাল, ঠিক আছে। তাহলে আমাদের মিগো করা শেষ। এবার আমি যদি ইনভয়েস বুক করি, মিরো মিরো 850 অ্যামাউন্ট 9 next 850 এবার দেখেন আমার যে ডাউন পেমেন্ট আছে ও সিস্টেম আপনাকে কি করবে, এই যে ইনভয়েসটা আপনি ক্রিয়েট করেছেন এই ইনভয়েসের ডাউন পেমেন্ট আছে, সিস্টেম কিন্তু আপনাকে বারবার এই মেসেজটাই দিতে থাকবে যে ডাউন পেমেন্ট এক্সিস্ট। মানে আপনি ভুলে গেলেও সিস্টেম কিন্তু ভুলবে না, বারবার আপনাকে একটা পপ আপ মেসেজ দিতে থাকবে। এটা দিলাম, এখানে গুডস ডেলিভারি আইটেম, ওকে এটাকে অ্যাডাপ্ট করে নিলাম। আবার আর একটা মেসেজ দেবে, দেখেন আবার ডাউন পেমেন্ট, এই পিওর ক্ষেত্রেই ডাউন পেমেন্ট। আগে বলছে এই ভেন্ডারের ক্ষেত্রে ডাউন পেমেন্ট এক্সিস্ট, এখন বলতেছে আপনি যে পিও বুক করতে যাচ্ছেন এই পিওর জন্যই ডাউন পেমেন্ট এক্সিস্ট, ঠিক আছে। ওকে, এবার এই টোটালটারে আমি বসাই দিলাম। ওকে, এখানে আবার বলতেছে যে 22 লাখ, এবারে আরো স্পেসিফিক করে দিল আপনাকে যে এই পিওর ক্ষেত্রে 22,50,000 টাকা ডাউন পেমেন্ট আছে। তার মানে কত, 3 বার আপনাকে স্মরণ করা দিল। তারপরে যদি আপনি এটা ক্লিয়ার না করে সিস্টেমের কিছু করার নাই, দায়িত্ব আপনার। এবার আমি এটাকে ইনভয়েস করে দিলাম, পোস্ট করে দিলাম, তাহলে ইনভয়েস পোস্ট হয়ে গেল। এবার আমরা যদি দেখি ওই ভেন্ডারের লেজারের কি অবস্থা, ভেন্ডারের লেজার এখন দেখেন এখানে 22,50,000 টাকা আছে অ্যাডভান্স, আর লায়াবিলিটি বুক হয়েছে 86,53,000 টাকা। এবার আপনারা এই পেমেন্টটা আমি আর এখন দেখাচ্ছি না, পেমেন্টটা আপনারা করে নেবেন। এখানে আমার কি ছিল, এই 22,50,000 টাকা কি অ্যাডভান্স দিলাম। আচ্ছা, এটা মিলে গেল কেমন, 86,53,000 টাকার হতে টোটাল বিল। ওকে, এটার ক্যালকুলেশনটা একটু দেখাই দেই। আমাকে পিওতে যেতে হবে, /ME23N, এটা পিও ডিসপ্লে 850। এখানে যদি আমি যাই কন্ডিশনটা 75 লাখ টাকা হচ্ছে আমার পিও ভ্যালু, আর হলো 25 লাখ টাকা, 25,000 টাকা, 75,25,000, 75,25,000 টাকা। এটার ভ্যাট কি 22 লাখ, আচ্ছা ভ্যাট কি 11,28,750 ছিল, 11,28,750, ঠিক আছে। আচ্ছা, এবার টিডিএস আমি অ্যাডভান্স পেমেন্ট দিচ্ছি হচ্ছে 22,50,000, 1 2 3। এখন এই 22 লাখ এটা হচ্ছে অ্যাডভান্স,
এই হচ্ছে জার্নাল হবে। তাহলে ক্রেডিট হবে দেখেন দুইটা, এই সাপ্লায়ারের এই টোটাল 86 লাখ টাকা ক্রেডিট হবে, এই যে টোটাল বিল ডেবিট হবে, আর ক্রেডিট হবে যে অ্যাডভান্স 22,50,000, লায়াবিলিটি ফর টিডিএস 3% যদি ধরি, এটা এখানে 5% ধরলে আরও বাড়বে, আর ব্যাংক অ্যাকাউন্ট চেক দেবেন আসলে 61 লাখ, কারণ আপনি 86 লাখের মধ্যে অলরেডি 22,50,000 টাকা অ্যাডভান্স দিয়ে আসছে। এটা আমি দিয়ে দিলাম, এটা আপনারা পেমেন্ট দিয়ে নেবেন। পেমেন্ট দিয়ে দেখবেন যে পেমেন্ট হয় কিনা, হওয়ার কথা। যদি আপনারা ঠিকঠাক বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ পারবেন। ওকে, এখন আজকে শেষ করার আগে ফাইনালি আপনাদের থেকে কিছু শুনতে চাই। আমরা যদি সব কিছু ঠিক থাকে, নেক্সট ক্লাসে আমরা এলসি নিয়ে কথা বলবো। পার্শিয়াল পেমেন্ট দেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। স্যার S4 হানাতে মিগো তাহলে কিভাবে দেখে স্যার? মিগো ডকুমেন্ট তাহলে কোনটি করে দেখে? একই সেম টিকিট। আমি ডকুমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে বলছি মিগো থেকে দেখতে। ডকুমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে MB03টা কাজ করবে না। এখানে MI জিওতে যাবে, যাওয়ার পরে এখানে এখানে গুডস রিসিপ্ট, ঠিক আছে, রিসিপ্টে যাবেন না, ডিসপ্লে যাবেন। ডিসপ্লেতে গিয়ে এখানে যে ম্যাটেরিয়াল ডকুমেন্ট, এইখান থেকে আপনি দেখতে পারবেন S4 হানায়। হ্যাঁ, এখান থেকে সরাসরি দেখতে পাবেন, বাট ওই MB03 এর টিকিটটা অফ ছিল। এখানে গেলে আপনি দেখবেন যে ডকুমেন্ট ইনফো, তারপর FI ডকুমেন্ট, এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে স্যার, জি থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো স্যার ডেসিমাল যুক্ত ম্যাটেরিয়াল তো স্যার কি বলে ইউনিট প্রাইস তো দেখলাম স্যার পারচেজ করা যায় না, এটা স্যার কি করা, ব্লক করা সম্ভবত স্যার। কোথায়? মানে স্যার ডেসিমাল দিতে লাগে স্যার 12.5 টাকা, 57 টাকা স্যার, 30 পয়সা, এরকম কোনো কিছু স্যার দেখলাম যে ইউনিট প্রাইস হিসেবে দিলে স্যার বুক নেয় না স্যার। আচ্ছা, ওই রেটের ক্ষেত্রে নেয় না তাই? জি স্যার, জি স্যার। অর্থাৎ আপনি পিওতে ডেসিমেল দিলে নেয় না, নেওয়ার কথা তো। এখানে ডেসিমেল দেবেন তো। চেক করেছিলাম, দেখলাম যে স্যার ওটা নেয় না স্যার, ওই বিরতির সময় আছে স্যার। আমি 57 টাকা স্যার 50 পয়সা দিয়েছিলাম, ওখানে স্যার আমাকে মেসেজ দেখাচ্ছে যে এটা দেওয়া যাবে না, ডেসিমাল যুক্ত ইউনিট প্রাইস। নাহলে আপনার কি সিস্টেম, ও তো কোনো কারণে কোনো কন্ডিশন মিস আছে, বাট দেওয়া যায়। নাহলে পরে এই এখন এখানে যেমন কস্ট প্রাইস হচ্ছে 82 টাকা 27 পয়সা হয়েছে না? হ্যাঁ, এখানে আমি 82 টাকা দিচ্ছি, এখানে 82। যেমন আপনি যখন এলসি করবেন ওখানে তো সেন্ট দেবেন, এখানে তো ডলারে দেবেন না। ধরেন $1.22, $1.35, $1.30, এরকম। আপনি দুইটা না দিয়ে 3টা বা 4টা ডিজিট দিয়ে, তো দশমিকের পরে 4টা ডিজিট দিয়ে অথবা 3টা ডিজিট দিয়ে ট্রাই করে, তাহলে দেখেন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে ঠিক স্যার। আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? এখন কথা হলো, আমি যে সেশনগুলো করাইতেছি আপনাদের কাছে কেমন লাগছে? মজা লাগতেছে না বোরিং লাগতেছে? না স্যার, ইন্টারেক্টিভ স্যার। ভালো লাগছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, খালি শুনলে হবে না। প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস। বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে। যদি আপনার, আর যদি না, আপনারা যারা হয়তো দেখেন, আমরা তো আসলে এন্টারপ্রেনিউর কতজন হবো জানি না, বাট চাকরি তো করতে হবে। চাকরি করতে হলে টুডে আর টুমোরো এসিপি লাগবে। যে আরে কোম্পানিগুলো এসিপি নিচ্ছে, আপনার একটু ভালো অর্গানাইজেশনে জব সুইচ করতে হলে লাগবে। এখন হয়তো আপনি বুঝতেছেন না, বাট 2020 সালের থেকে 2024 সালে এসে দেখেন অলমোস্ট 5 গুণ 6 গুণ বেড়ে গেছে প্রতিদিনই। আপনারা যারা আছেন হয়তো দেখেন, আপনি পিডাব্লিউসির, আপনি লিঙ্কডইনে যাবেন, পিডাব্লিউসির ওনাদের একটা পেজ আছে, ওটা ফলো দিয়ে রাখেন। আর্নেস্ট ইয়াংয়ে ফলো দিয়ে রাখেন। বাংলাদেশে যারা আছে তাদের ফলো দিয়ে দেখবেন যে ওনারা গো লাইভ কীরকম করতেছে। তো ওনারা ইমপ্লিমেন্ট করতেছে, বিদায় তো গো লাইভ করতেছে, তাই না? স্যার আজকের ক্লাসের ভিডিওটা লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটু এটা ভিডিওটা প্রিপেয়ার করে, তবে সম্ভবত আজকে মনে হয় 2টা ভিডিও হয়েছে। হ্যাঁ, দুটাই দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আমার কাছে পুরো একটা আছে স্যার, আমি কি স্যার দিয়ে দিব? আমারে দিয়ে দেন, তাহলে তার সুবিধা হয়। আমি মাঝখানে যখন লিভ করছি তখন মনে হয় এটা কি হয়ে গেছে। তখন স্যার কেন ওইটা কেটে গেছে। ভিডিও রেকর্ডটা কেমনে বাদ গেল আমি তো বুঝলাম। আমি তো আসলে হয়েছে কি, এখানে আমার
ইয়েতে চলে আর একটা ব্যাচ, যেটা বেসিসের একটা ব্যাচ, তো ওইটা স্টার্ট করাই দিয়ে আসতে গেছিলাম। তো এই সময় মনে হয় এটা কেমন জানি এখান থেকে বের হয়ে গেছে। বেসিস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আর একটা সেশন চলে ওখানে, ওইটা আর কি ওনাদের সাথে একটু মানে আজকে ওনাদের সেশন শুরু হলো, তো তার জন্য ওনাদের সাথে একটু কথা বলতে আপনার কি ফিজিক্যাল বেসও আছে? ফিজিক্যাল ব্যাচ এখন ফিজিক্যালি আসলে অনেকে করতে চায় না, তো কারণ ফিজিক্যালি আসা যাওয়া, হ্যাঁ, কারণ আমি তো আমার একটা সুইটেবল প্লেসে করাবো, আপনি ওই মতিঝিল থেকে আসবেন, নয় গুলশান থেকে আসবেন, নয় বনানী থেকে উত্তরা মিরপুর থেকে আসবেন, এটা করতে চায় না। তবে যদি এরকম কেউ থাকে আমি শুক্রবার করে করাতে পারবো, শুক্রবার শনিবার করে, ঠিক আছে? জি স্যার। ফিজিক্যাল ব্যাচ আগে তো করোনার আগে তো ফিজিক্যালি করাইতাম, করোনা আসার পরে না সব জুম প্ল্যাটফর্ম মার্কেট পেয়ে গেছে। এসিপি কনফিগারেশন কোনো ব্যাচ হবে? কনফিগারেশনের ব্যাচ তো রানিং ভাই, চলতেছে অলরেডি, ওনাদের 2টা সেশন হয়ে গেছে। পরবর্তীতে স্যার কোনো ব্যাচ লঞ্চ আমি আপনাদের আইসিএবি এর এটা হয়ে গেলে আমি S4 HANA কনফিগারেশনটা করব। ওটা যেটা কনফিগারেশনটা চলে এটা ইসিসি, তবে ইসিসি জানা থাকলে সুবিধা, আপনারা যেটা ইচ্ছা, যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে S4 HANA কনফিগারেশন সেটাও পসিবল, অথবা ইসিসির কনফিগারেশন সেটাও পসিবল করাবো। এই আপনাদের এটা শেষ হলে তখন ওই কনফিগারেশনটা শুরু করব। স্যার কনফিগারেশন কি জুমে সম্ভব? অবশ্যই সম্ভব। স্যার এটা ইনফরমেশন পাবো কিভাবে, কবে থেকে স্যার শুরু? আপনারা ওই যে আপনারটা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর এই যে লিঙ্কডইনের ইয়েতে দিয়ে এটা ফলো দিয়ে রাখেন, ওখানে আপডেট পাবেন। অথবা আমি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে স্যার? দিয়ে দিছি তো, লিঙ্কডইনের ইয়ে দিয়ে দিয়েছি, আমার ফেসবুকের ইয়ে দিয়ে দিছি, তারপরে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিছি। আপনারা আবার দিয়ে দেবো, সমস্যা নেই। যারা মিস করেছেন তারা জয়েন করেন, ওইখানে আপডেট পাবেন। তো আজকে আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আর একটা রিকোয়েস্ট আছে, এই আজকে যে পার্টটা করালাম এটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্টেন্ট নেক্সট সেশনে যাওয়ার জন্য। এরপরে যখন আমরা অ্যাসেটে যাবো, অ্যাসেটে তো আমাকে কিনতে হবে না, তো সেম প্রসেসই আমরা আবার করব। এই জন্য আমরা রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে যতটুকু পারেন 1টা-2টা অন্তত সাইকেল কমপ্লিট করেন, বেশিক্ষণ লাগে না, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।